প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি দেবাশিস জর্দার, খুলনা কালেক্টরেট পাবলিক স্কুল কলেজ। তোমাদের সকলকে অনলাইন অষ্টম শ্রেণী বিজ্ঞান ক্লাসের শুভেচ্ছা এবং স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। শিক্ষার্থী বন্ধুরা, আমরা অষ্টম শ্রেণী বিজ্ঞান ক্লাসে দ্বিতীয় মডেল টেস্ট পরীক্ষার পরে আমরা বর্তনী এবং জলবিদ্যুতের যে শ্রেণী বর্তনী সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয় হলো সমান্তরাল সন্নিবেশ, অর্থাৎ সমান্তরাল বর্তনী সম্পর্কে আমরা আলোচনা করব। আমরা গত ক্লাসে শ্রেণী বর্তনে যে সকল আলোচনা ছিল, যে সূত্র ছিল, তার প্রমাণ ছিল, প্লাস কিছু অঙ্ক, আমি দু একটা অঙ্ক তোমাদের করিয়েছিলাম। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে সমান্তরাল বর্তনী বিস্তারিত তথ্য আমরা জানবো। তো সমান্তরাল সন্নিবেশ, আজকের বিষয় হলো সমান্তরাল সন্নিবেশ। আমরা সমান্তরাল বর্তনীটা আমরা গত ক্লাসে কি দেখেছিলাম যে সমান্তরাল বর্তনীগুলো সাধারণত এমনভাবে সংযুক্ত করা থাকে যে একটার সংযোগ যদি বিচ্ছিন্ন হয় তাহলে অন্যটার সংযোগে কোনো প্রবলেম হয় না। অর্থাৎ কতগুলো রোধ যদি এমনভাবে সাজানো থাকে যে কতগুলো রোধ রোধ এমনভাবে সাজানো থাকে যে এদের সবার এক প্রান্ত একটি সাধারণ বিন্দুতে অন্য একটি সাধারণ বিন্দুতে এবং অপর প্রান্তগুলো অন্য একটি সাধারণ বিন্দুতে সংযুক্ত থাকে এবং রোধের দুই প্রান্তে একই বিভব পার্থক্য বজায় থাকে। রোধের দুই প্রান্তে একই বিভব পার্থক্য বজায় থাকে, তাকে সমান্তরাল সেই সন্নিবেশকে রোধের সমান্তরাল সন্নিবেশ বলা হয়। সমান্তরাল সন্নিবেশ বলে। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে বলা হয়েছে কতগুলো রোধ এমনভাবে সাজানো থাকে এদের সবার এক প্রান্ত একটি সাধারণ বিন্দুতে, অপর প্রান্তগুলো অন্য একটি সাধারণ বিন্দুতে থাকে। যেমন আমি এখানে একটা চিত্র দিয়ে তোমাদের বোঝাতে পারি। যদি এখানে একটা রোধ, একটা বর্তনী দেওয়া আছে, দেখো এই বর্তনীর অর্থাৎ বিভব পার্থক্য ভোল্টেজ এখানে দেওয়া আছে, তড়িৎ প্রবাহ I, এখানে যদি এগুলো যদি এরকম থাকে, দেখো শিক্ষার্থী বন্ধুরা, এই যে তড়িৎ প্রবাহ আইটা দেখো এদিকে যাচ্ছে, এদিকে যাচ্ছে, এদিকে যাচ্ছে। অর্থাৎ এই যে এখানে তিনটে রোধ আছে, অর্থাৎ R1, R2, R3, এই তিনটে রোধ আছে, বিভব পার্থক্য হলো V। তো এখানে এদের একটার সবার এক প্রান্ত একটা সাধারণ বিন্দুতে যুক্ত আছে, অপর প্রান্তগুলো অন্য একটা সাধারণ বিন্দুতে যুক্ত আছে এবং দুই প্রান্তের বিভব পার্থক্যগুলো একই রকম থাকে। এদের সে ধরনের সংযোগকে বলা হয়, কি সংযোগ বলা হয়ে থাকে? সমান্তরাল সন্নিবেশ সংযোগ বলা হয়ে থাকে। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে যে বিষয়গুলো তোমাদের এসে থাকে, আমরা সমান্তরাল বর্তনী ক্ষেত্রে আমরা যে জিনিসগুলো জানি, দেখো অর্থাৎ তড়িৎ প্রবাহ যদি আমাদের যেটা I হয়, আইটা যদি হয় তাহলে আমরা কিভাবে লিখতে পারি?
দেখো আমরা মোট তড়িৎ প্রবাহ যদি I হয় তাহলে I সমান সমান I1 প্লাস I2 প্লাস I3, অর্থাৎ তিনটি I হয়, এখানে I1 I2 বাই I3। এখন আমাদের এই I1 I2 I3 মানটা বের করতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, দুই প্রান্তে বিভব পার্থক্য এক, এখানে কি কি শর্ত পালন করছে? এখানে শর্ত পালন করছে যে তড়িৎ প্রবাহ ভিন্ন, তড়িৎ প্রবাহ ভিন্ন, দুই বিভব পার্থক্য একই থাকবে, বিভব পার্থক্য একই থাকবে। তো বিভব পার্থক্য একই থাকার কারণে এখানে যে সূত্রটা পাচ্ছি আমরা, দেখো যে নিয়ম অনুসারে অর্থাৎ আমরা জানি V = IR, এই সূত্র থেকে আমরা জানি V1 = বিভব পার্থক্য এক, অর্থাৎ I1 R1। তাহলে এখান থেকে যদি আমরা পাই তাহলে I1 সমান সমান V/R1। একইভাবে I2 সমান সমান আমরা পেতে পারি V/R2। একইভাবে I3 সমান সমান পেতে পারি V/R3। তাহলে এই এখানে যদি আমরা I1 I2 এবং I3 এর মানটা বসিয়ে দিই তাহলে কেমন হয় দেখো, I সমান সমান অর্থাৎ V/R1 প্লাস V/R2 প্লাস V/R3, V/R1 V/R2 V/R3। তো এখান থেকে আমরা কি কমন নিতে পারি? সবার দেখো বিভব পার্থক্য একই রকম আছে, তো আমরা এখান থেকে বিভব পার্থক্য কমন নিয়ে নিতে পারি। তাহলে V থেকে যদি কমন নেই তাহলে 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3। এখন আমাদের মূল যে সূত্রটা ছিল V = IR, V = IR যদি হয়, এটাকে যদি মনে করো যে একটা সমীকরণ দাও 1 নম্বর, এটাকে যদি 2 নম্বর সমীকরণ দাও, তাহলে 1 ও 2 নং ইমপ্লাইজ দ্যাট, তাহলে 1 নং এবং 2 নম্বর থেকে আমরা কি পেতে পারি? 1 নম্বর এবং 2 নম্বর থেকে পেতে পারি অর্থাৎ IR সমান সমান V * 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3। তো আমরা এখানে যেটা পাবো, দেখো এখানে আমরা এটাকে মুছে ফেলতে পারি, আমার চিত্রটা মুছে ফেললাম। তো এখানে আমরা আচ্ছা, এখানে আমাদের জিনিসটা ভুল হয়েছে। দেখো এখানে V = IR, তো এই সমীকরণ থেকে আমরা পেতে পারি I = V/R। তাহলে V/R সমান সমান কি এখানে লিখতে পারি V/RP লিখতে পারি, যেহেতু সমান্তরাল প্যারালাল সংযোগ তাই P দ্বারা লিখতে পারি। তাহলে উভয় পক্ষে V কেটে গেল, তাহলে থাকে কি 1/RP সমান সমান 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3। তো আমরা এখানে একটা সূত্র পেয়ে গেছি, দেখো 1/RP সমান সমান 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3। এই সূত্র থেকে আমি কিন্তু অঙ্কটা করতে পারি। গত ক্লাসে শ্রেণীর সংযোগ থেকে আমরা যে সূত্র পেয়েছিলাম RS সমান সমান R1 প্লাস R2 প্লাস R3, তো আমরা এই সূত্র থেকে আমরা অঙ্ক করে ফেলতে পারি। তো এখানে কিছু শর্ত দেওয়া থাকে যে এই সমান্তরাল সংযোগের ক্ষেত্রে মোট তুল্য রোধের মানটা, অর্থাৎ সমান্তরাল সংযোগের ক্ষেত্রে মোট তুল্য রোধের মানটা কত হয়? মোট তুল্য রোধের মানটা সমান্তরাল সংযোগের ক্ষেত্রে মোট তুল্য রোধের মান হলো সবচেয়ে ছোট রোধ যেটা হবে তার থেকে ছোট, সবচেয়ে ছোট রোধের চেয়েও ছোট হয়, সবচেয়ে ছোট রোধের থেকেও ছোট হয়। শিক্ষার্থী বন্ধুরা, সমান্তরাল সংযোগের ক্ষেত্রে যে মোট তুল্য রোধের মানটা পাবো সেটা সবচেয়ে ছোট রোধের থেকেও ছোট হয়। তো আমরা এই সূত্র থেকে আমরা এখন অঙ্ক করে দেখতে পারি, দেখা যাক কি ধরনের অঙ্ক তোমাদের আসতে পারে। তো আমি এখানে একটা চিত্র আঁকছি, দেখো এখানে ভোল্টেজ
10 ভোল্টেজ দেওয়া আছে মনে করো, এখানে দেওয়া আছে এখানে তিনটা রোধ দেওয়া আছে R1 R2 আর R3। R1 এর মান দেওয়া আছে 5 ওহম, এটার মান দেওয়া আছে 10 ওহম, এটার মান দেওয়া আছে 20 ওহম। অর্থাৎ তিনটে রোধের মান 5 ওহম, 10 ওহম আর 20 ওহম। তাহলে আমরা এখান থেকে অঙ্ক করতে পারি। প্রথম প্রশ্নটা আসতে পারে উদ্দীপকের বর্তনীর মোট তড়িৎ প্রবাহ কত। এই ধরনের অঙ্ক আসতে পারে, উদ্দীপকের বর্তনী মোট তড়িৎ প্রবাহ কত। এছাড়া আসতে পারে যে আমাদের আর যে যদি বিভব পার্থক্য 10 মানে 2 মানে অর্ধেক করা হয়, তাহলে যদি বিভব পার্থক্য অর্ধেক করা হয় তাহলে মোট তড়িৎ প্রবাহ কত হবে। এই ধরনের অঙ্ক আসতে পারে। তো আমরা এখানে আগে করে দেখি যে মোট উদ্দীপকের বর্তনী মোট তড়িৎ প্রবাহ কত, এটা আমরা বের করে ফেলি। তো এটা করার জন্য আমাকে কি করতে হবে, টোটাল রোধের মান বের করতে হবে। টোটাল রোধের মানের সূত্র হলো 1/Rp সমান সমান 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3। R1 এর মান কত, 1/5 প্লাস 1/10 প্লাস 1/20। তো আমরা এখান থেকে এই সূত্র থেকে অঙ্কটা করতে পারি। এখানে লসাগু হলো 20। লসাগু কি হবে শিক্ষার্থী বন্ধুরা, লসাগু হবে 20। তো শিক্ষার্থী বন্ধুরা আমরা দেখো, আমরা শ্রেণী সংযোগের ক্ষেত্রে আমরা RS সমান সমান R1 প্লাস R2 প্লাস R3 ছিল। তো এখানে সমান্তরাল সংযোগের ক্ষেত্রে আমরা যে সূত্রটা পেয়েছি, 1/Rp সমান সমান 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3। তো এবারে মানগুলো আমরা বসিয়ে দিই। মানগুলো বসানোর পরে এখানে লসাগু হলো 20, তাহলে 4 5 20, 10 2 20 আর 1, তাহলে এখানে আবার হচ্ছে 4 2 6 7/20। 7/20 কে যদি আমরা এটাকে উল্টাই দিই, অর্থাৎ 1/Rp কে শুধু Rp বের করতে চাই, তাহলে Rp ইকুয়াল টু 20/7। 20/7 কে যদি আমরা ভাগ করি, ক্যালকুলেটরে করতে পারি, তাহলে 7 2 14, এখানে কত আসে 6 আসে, যায় না, এখানে 0.0, তারপর 7 8 56, দেখো এখানে 4 থাকে, এখানে যদি 8টা শূন্য নেই, 6 7 কত 42, 5 7 35। আমি তোমাদের একটা কথা বলছিলাম যে শিক্ষার্থী বন্ধুরা, একটা কথা একটু আগে বলতেছিলাম যে সন্নিবেশ সমান্তরাল সন্নিবেশের ক্ষেত্রে মোট রোধের মানটা 2.855 ওহম। অর্থাৎ মোট রোধের মানটা কত আসতেছে, আরপির মানটা আসতেছে 2.85 ওহম, একটু সামান্য বেশি আসছে। তো এই মোট রোধের মানটা দেখো, বলেছিলাম সবচেয়ে ছোট রোধের থেকেও ছোট হবে। সবচেয়ে ছোট রোধ কোনটা, এখানে 5 ওহম। সবচেয়ে ছোট রোধ কোনটা, 5 ওহম। তাহলে 5 ওহমের থেকেও সবচেয়ে ছোট আসছে 2.85। তাহলে আরপির মানটা কত আসছে 2.85। সেটা কিভাবে আসছে, সবচেয়ে ছোট রোধ অর্থাৎ 5 ওহমের থেকেও ছোট আসছে। তাহলে আমাদের অঙ্কটা করা ঠিক আছে। তো এই আরপির মানটা যখন আমরা পেয়ে যাব, তখন আমরা যে সূত্রটা আমরা জানি সেই সূত্রটা বসালে হয়ে যাবে শিক্ষার্থী বন্ধুরা। কি V ইকুয়াল টু I R P। আমরা এখান থেকে I ইকুয়াল টু V বাই RP, V এর মানটা পাইছি 10 ভোল্টেজ, আর এখানে R এর মানটা পাইছি 2.85 ওহম। তো এখান থেকে আমরা অ্যাম্পিয়ার পেয়ে যাব। এখন যদি তোমাকে প্রশ্ন করা হয় যে যদি R3 সংযোগ না থাকে, যদি R3 সংযোগ বন্ধ হয়ে যায়, তাহলে উদ্দীপকের বর্তনী কোনো সমস্যা, উদ্দীপকের বর্তনী চলবে কি চলবে না। এখানে একটা প্রশ্ন তোমাকে আমি করে দিই। দেখো এই প্রশ্নগুলো সাধারণত তোমরা এই যোগ্য করতে পারবে আমি আলোচনা করা দেওয়ার পর। দেখো এখানে বলেছে উদ্দীপকের বর্তনী মোট তড়িৎ প্রবাহ মান কত, এটা আমরা করছি, মান কত। এবার বলছে উদ্দীপকের বর্তনীর যদি R3 সংযোগ না থাকে, তবে মোট তড়িৎ প্রবাহের কি ধরনের পরিবর্তন হবে, পরিবর্তন হবে
তো দেখো শিক্ষার্থী বন্ধুরা, ইম্পর্টেন্ট একটা অঙ্ক, যদি R3 সংযোগ না থাকে তাহলে মোট তড়িৎ প্রবাহে কী ধরনের পরিবর্তন হবে। তাহলে আমরা এই ধরনের অঙ্ক যদি করি তাহলে দেখো R3 সংযোগ অর্থাৎ R3টা নাই, তাহলে এই সংযোগটা যদি আমি ক্রস চিহ্ন দিই তাহলে পরবর্তী ক্ষেত্রে আমাদের যেটা থাকে দেখো, আমরা সেক্ষেত্রে 1/RP বের করবো। 1/RP হলো 1/R1 প্লাস 1/R2। তো এখানে আমরা 1/5 প্লাস 1/10 লসাগু করলে কত আসে 10 ইকুয়াল টু এখানে 2 প্লাস 1 অর্থাৎ 3/10। 3/10টাকে আমরা যদি বের করি তাহলে RP ইকুয়াল টু 10/3। তাহলে এখানে কত আসে 3 3 9 3.3 ওম অর্থাৎ 3.33 ওম। দেখো এক্ষেত্রেও আমাদের অঙ্ক সঠিক আছে যে এখানে যে মোট রোধটা বের হয়েছে সেটা ছোট রোধ থেকেও সবচেয়ে ছোট, সুতরাং অঙ্ক ঠিক আছে। তাহলে এখান থেকে যদি আমরা তড়িৎ প্রবাহ বের করি অর্থাৎ V ইকুয়াল টু IRP, তাহলে আমরা আগেরবার I পেয়েছিলাম, এখানে I পাবো V ইকুয়াল টু RP। V এর মানটা পাবো 10 ভোল্ট আর RP এর মানটা পাবো 3.33। তো এখানে যে দুটো I পেলাম, আগের I এবং পরের I, এখান থেকে যে Iটা পাবো সেইটার সাথে আগের Iটা কম্পেয়ার করব, বেশি হলো না কম হলো। যদি কম হয় তাহলে বলবো যে এত পরিমাণ কম হয়েছে, এত অ্যাম্পিয়ার কম হয়েছে। যদি বেশি হয় তাহলে বলবো এত অ্যাম্পিয়ার বেশি হয়েছে। তো শিক্ষার্থী বন্ধুরা এইভাবে আমরা অঙ্কগুলো করতে পারি। তো তোমাদের একটা SW তোমাদের দিব এই ধরনের প্রশ্নের, তোমরা একটা বাসায় করবে। তো এখানে কি উদ্দীপকের বর্তনী R3 সংযোগ, এখানে যদি আমি তোমাকে প্রশ্ন দিয়েছি R2 সংযোগ না থাকে তাহলে তড়িৎ প্রবাহ কি ধরনের পরিবর্তন হবে, এটা SW করবে তোমরা, এটা SW করবে। আর একটা হলো কি উদ্দীপকের বর্তনীর R1 সংযোগ না থাকলে তড়িৎ প্রবাহ চলবে কিনা ব্যাখ্যা করো। তড়িৎ প্রবাহ চলবে কিনা ব্যাখ্যা করো। এই কয়টা, এই দুটো প্রশ্ন তোমাদের SW থাকবে শিক্ষার্থী বন্ধুরা। তোমরা অবশ্যই দুটো প্রশ্ন SW করে ইনবক্সে আমাকে অবশ্যই জানাবে এবং আমাকে দেখাবে, কোনো সমস্যা থাকলে আমাকে বলবে। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের যে এই অধ্যায়টা যে আমাদের শ্রেণী সংযোগ এবং সমান্তরাল সংযোগ দুটোই ইম্পর্টেন্ট বিষয় আমাদের করানো হয়ে গেছে। তো আর বিষয়টা আছে অ্যামিটার এবং ভোল্টমিটার। অ্যামিটার সাধারণত আমরা অ্যামিটার একটি বৈদ্যুতিক যন্ত্র, এটা সাধারণত অ্যাম্পিয়ার এককে অর্থাৎ বর্তনীর তড়িৎ প্রবাহ সরাসরি অ্যাম্পিয়ার এককে পরিমাপ করা যায়। অ্যামিটার বর্তনীর সাথে শ্রেণী সংযোগে যুক্ত থাকে, অর্থাৎ অ্যামিটার যে বর্তনীগুলো থাকে সেটা শ্রেণী সংযোগে যুক্ত থাকে। এই যন্ত্রে একটি গ্যালভানোমিটার থাকে। গ্যালভানোমিটার হচ্ছে সেই যন্ত্র যার সাহায্যে বর্তনীর তড়িৎ প্রবাহের অস্তিত্ব পরিমাপ করা যায়। তোমরা অ্যামিটারটা তোমাদের বই থেকে ভালো করে রিডিং পড়বে, কারণ অ্যামিটার এবং ভোল্টমিটারের মধ্যে পার্থক্য আসে। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে একটা প্রশ্ন, অ্যামিটার এবং ভোল্টমিটারের মধ্যে পার্থক্য। অ্যামিটার ও ভোল্টমিটারের মধ্যে পার্থক্য, এটা পড়ে ফেলবে, SW করবে। ভোল্টমিটার এর মধ্যে চারটি পার্থক্য লেখো, এটা করে ফেলবে। তো এই তিনটা SW থাকবে তোমাদের। আমাদের লাস্ট পরীক্ষার জন্য আমাদের প্রিপারেশন নিতে হবে শিক্ষার্থী বন্ধুরা। আর ফিউজটা আমাদের জানি, ফিউজটা অনেক ইম্পর্টেন্ট, যে এক এক জায়গায় একরকম ফিউজ থাকে, যে টেলিভিশনের ফিউজ একরকম, ফ্যানের ফিউজ একরকম, এক এক জায়গায় একরকম ফিউজ থাকে, যে তোমার ফ্রিজের ফিউজ একরকম থাকে। অত্যাধিক বেশি পরিমাণ ভোল্টেজ গেলে আমরা ফিউজ কাট আউট দিয়ে থাকি, সাধারণত সেখানে চিকুন তার থাকে, অনেক সময় জ্বলে যায়। কিন্তু অত্যাধিক ভোল্টেজ থাকে, ফিউজ না থাকলে সাধারণত সেই ইলেকট্রিক যন্ত্রটা নষ্ট হয়ে যেতে পারে। কিন্তু ফিউজ থাকার কারণে দেখা যাচ্ছে যে বেশি পরিমাণ ভোল্টেজ দেওয়ার কারণে সেটা ফিউজটা নষ্ট হবে, কিন্তু তোমার যন্ত্রটা ভালো থাকবে। তো শিক্ষার্থী বন্ধুরা, ফিউজ সম্পর্কে তোমাদের রিডিং করতে হবে, তোমাদের বই থেকে ভালো করে পড়বে। এখানে অনেক নৈবেত্তিক আসে যে কত এম্পিয়ার ফিউজ কোথায় ব্যবহার করা হয়, টেলিভিশনে কত এম্পিয়ার, বাড়িতে কত এম্পিয়ার ফিউজ ব্যবহার করা হয়, কেটলিতে কত এম্পিয়ার ফিউজ ব্যবহার করা হয়। তো এই সকল বিষয়গুলো তোমরা ভালো করে সুন্দর করে রিডিং পড়বে, আশা করি তোমরা পারবে। তো ফিউজ সম্পর্কে বলবে, ফিউজ কি, এইটা ফিউজ কি, এই কটা প্রশ্ন বিষয়টা তোমাদের আগামী ক্লাসের জন্য প্রস্তুতি করে আমাকে অবশ্যই দিবে, আশা করি তোমরা বুঝতে পারবে। এই অধ্যায়টা অনেক ইম্পর্টেন্ট, এখান থেকে এক সেট প্রশ্ন তোমাদের অবশ্যই থাকবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এই অধ্যায়টা আগামী সপ্তাহ থেকে তোমাদের আবার পরীক্ষা, ক্লাস টেস্ট পরীক্ষা শুরু হবে। তো আমি এটা যখন শেষ হবে আগামী সপ্তাহে আমি জানিয়ে দেবো যে কবে পরীক্ষা নেওয়া যায়। এই অধ্যায়টা আমি পরীক্ষা নিয়ে আমরা নেক্সট অধ্যায় অর্থাৎ নতুন অধ্যায় আগামী সপ্তাহে শুরু করব। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে ক্লাস মনোযোগ সহকারে শোনার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ। আগামী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। থ্যাংক ইউ সবাইকে।